গুড মর্নিং। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, গুড হ্যাঁ মর্নিং। স্যার, গুড মর্নিং। হ্যাঁ স্যার, গুড মর্নিং। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের ওই ক্লাইমেটোলজি পোর্শনে ইনসোলেশন বলে একটা টপিক রয়েছে। দ্বিতীয় যে টপিকটা ইনসোলেশন অ্যান্ড হিট বাজেট, তার প্রথম অংশটা অর্থাৎ ইনসোলেশন নিয়ে আমরা আলোচনা করব আজকে। স্যার, স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার বলছিলাম যে আপনি বললেন না যে কালকের যেটা আপনি মানে পড়িয়েছেন ওটা পড়ার মেটেরিয়াল গুলো আপনি আপলোড করে দিয়েছেন। হ্যাঁ, বলছি পোস্ট নিউতে গিয়ে কিভাবে দেখবো একটুখানি বলে দেবেন, আমি বুঝতে ওটা তো পারছি না। আমি বলতে পারবো না রে, পোস্ট নিউতে গিয়ে। ওটা শুভশ্রী বলতে পারবে। তুই একটু তাহলে শুভশ্রীকে জিজ্ঞাসা করে আচ্ছা নিস। আচ্ছা, ঠিক আছে ও ঠিক আছে। একটা আপলোড করেছে। হ্যাঁ, ওকে একটু জিজ্ঞাসা করে নিস। আমি তাহলে দেখাই যে আজকে আমরা আচ্ছা স্যার, ঠিক আছে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই ইনসুলেশনের পোর্শনটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ইনসুলেশন, যেটাকে বাংলাতে বলা হচ্ছে সৌরশক্তি বা সূর্যরশ্মির তাপীয় ফল। আমরা জানি যে পৃথিবীতে শক্তির প্রধান উৎস হলো সূর্য। আর এই শক্তিটা সূর্য থেকে অবিরামভাবে অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে পৃথিবীতে এসেই চলেছে, সে দিন হোক রাত হোক যে কোনো সময় হোক। যদিও রাতের বেলায় আমরা সূর্যটা দেখতে পাই না বলে মনে হয় সূর্য তো আমাদের কাছে নেই, শক্তিটা আসছে কি আসছে না বোঝা যাচ্ছে না। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, এটা যে পৃথিবীর আবর্তনের জন্যই কোনো একটা অংশ সূর্যের সামনে কখনো আসে, সূর্য বিপরীত অবস্থানে কখনো চলে যায় যখন রাত হয়। যদিও আমাদের কাছে দিন রাত সূর্য থাকা না থাকা ব্যাপারটা লক্ষ্য করি আমরা, তবে যদি আমরা সৌরজগৎ সম্পর্কে ধারণা করি তাহলে দেখব যে সৌরজগতে পৃথিবী একটা গ্রহ হিসেবে প্রতিনিয়ত সৌরশক্তি লাভ করে থাকে। পৃথিবী আর তার বায়ুমণ্ডলের মধ্যে স্থায়ীভাবে যে সংযোগ বা যোগাযোগ সাধিত হয়, তার জন্য প্রয়োজন হয় শক্তি। আর এই শক্তিটা পাওয়া যায় সূর্য থেকেই, এবং সূর্য এই শক্তি নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করেই চলেছে। সৌরশক্তি বা সৌর বিকিরণ বা সূর্যের আলোই হলো আমাদের পৃথিবীতে শক্তির মূল উৎস, যার ফলস্বরূপ পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন রকম ঘটনা বলতে আমরা কিছুদিন আগে আমফান বলে একটা আহ, ক্রান্তীয় যে ঘূর্ণবাত, সেই ঘূর্ণবাতটা লক্ষ্য করলাম। সেই ক্রান্তীয় ঘূর্ণবাতও কিন্তু এই সৌরশক্তির জন্যই দায়ী। অর্থাৎ পৃথিবীতে বায়ুমণ্ডলে যাবতীয় যা ঘটনা ঘটে সমস্ত কিছুই কিন্তু এই সৌরশক্তির মাধ্যমে বা সৌরশক্তির জন্যই হয়। সেই কারণে ক্লাইমেটোলজিতে বা জলবায়ুবিদ্যাতে হিটের ট্রান্সফার বা শক্তির স্থানান্তর এবং তাদের রূপান্তর বা ট্রান্সফরমেশন বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানত পৃথিবীর যে অ্যাটমসফেরিক সিস্টেম অর্থাৎ আর্থ অ্যাটমসফেরিক যে সিস্টেম আছে, সেই আলোচনায় এই ইনসোলেশন বা সৌরশক্তি বা আগত সৌরশক্তির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আগেকার দিনে মনে করা হতো সূর্য যেহেতু অবিচ্ছিন্নভাবে শক্তি নির্গত করছে, সেই কারণে সূর্য হয়তো ক্রমশ শীতল হয়ে পড়বে। কিন্তু পরবর্তীকালের গবেষণায় জানা গেছে
যে এ কথাটা ঠিক নয়। সূর্যের ভেতরে যে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে পরিণত হয়, আবার হিলিয়াম হাইড্রোজেনে পরিণত হয়, এবং ফলস্বরূপ এই শক্তির সরবরাহটা অব্যাহত থাকে। যদিও কখনো কখনো সূর্য শক্তির পরিমাণের মধ্যে কিছু কম বেশি আমরা লক্ষ্য করে থাকি। এই স্লাইডটাতে দেখা যাচ্ছে যে পৃথিবীতে সৌরশক্তি আসছে কতগুলো রের মাধ্যমে বা অ্যারোর মাধ্যমে দেখানো আছে। সেখানে যে পোর্শনটা সূর্যের ঠিক সামনের দিকে রয়েছে সেই পোর্শনটা আলোকিত, যে পোর্শনটা সামনে নেই সেই পোর্শনটা রয়েছে একটু ডার্ক কালারের। এবং সূর্য শক্তি আসার যে দিকটা বা পদ্ধতিটা এখানে দেখানো হয়েছে সেটা ওই তীরের আকারে সূর্য শক্তি হয়তো আসছে বলে আমরা কল্পনা করছি। যদিও সূর্য শক্তি যেটা পৃথিবীর দিকে আসে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে, অর্থাৎ সৌরচুম্বকীয় বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসেবে। এবার আসা যাক ইনসোলেশন কথাটায়। ইনসোলেশন যে কথাটা, সেই কথাটা তিনটে কথা, অর্থাৎ ইনকামিং সোলার রেডিয়েশনের অংশগুলোকে নিয়ে ইনসোলেশন কথাটা সৃষ্টি হয়েছে। আমি কিন্তু 10টা 25-এ জয়েন করতে বলেছিলাম। এই ইনকামিং সোলার রেডিয়েশনটাকে শর্ট ফর্মে বলা হয় ইনসোলেশন। এই ইনসোলেশন কথাটার তাৎক্ষণিক অর্থটা কি? রেডিয়েশন ফ্রম দ্য সান, অর্থাৎ সূর্য থেকে আমরা যে আলোক শক্তিটা পাচ্ছি, যেটা তড়িৎ চুম্বকীয় শক্তি হিসেবে পৃথিবীর দিকে আসে বা সব গ্রহগুলোর দিকেই যায়, সেই শক্তিকেই বলা হচ্ছে ইনসোলেশন। এবার দেখা যাক ইনসোলেশন আমরা মোটামুটি কতটা পাই। We receive only 1/2 billionth of all the sun's energy. প্রতিনিয়ত সূর্য যে শক্তিটা রেডিয়েট করে বা বিকিরিত করে তার 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র অংশ আমরা পেয়ে থাকি, অর্থাৎ পৃথিবী পেয়ে থাকে। আর আমরা গরমকালে বুঝতে পারি, অথবা যারা ডেজার্ট এরিয়ায় থাকে বা যে ডেজার্ট এরিয়ায় গেছে তারা বুঝতে পারবে যে এই 200 কোটি ভাগের 1 ভাগই কতটা তাৎপর্যপূর্ণ। এই কারণে যারা শীতের দেশে কখনো বেড়াতে গেছে শীতকালে, তারা কিন্তু সূর্য শক্তির প্রয়োজনীয়তাটা কত সেটা ভালো বুঝতে পারবে যখন বরফ পড়ার দিনে আকাশ মেঘলা থাকবে এবং ঠান্ডা বাতাস চারিদিক থেকে বইবে সেই সময়। এবার সংজ্ঞা বা ডেফিনেশন, সৌরশক্তির সংজ্ঞা কিভাবে দেওয়া যায়। ইনসোলেশনের মানে হচ্ছে সোলার রেডিয়েশন যেটা রিসিভড অন আ গিভেন সারফেস এরিয়া অ্যান্ড রেকর্ডেড ডিউরিং আ গিভেন টাইম। একটা নির্দিষ্ট সারফেস এরিয়া আর কোন সময়টাতে এই সৌরশক্তি আমরা ক্যালকুলেট করছি বা বলছি। আমরা জানি যে গরমকাল বা শীতকাল দুটো সময় কিন্তু আমরা একই পরিমাণ সূর্য শক্তি পাই না। সেই কারণে সোলার রেডিয়েশনের মাত্রাটা গরমকালে একরকম, শীতকালে আরেক রকম, অর্থাৎ ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের সৌরশক্তি পাওয়ার বা সৌরশক্তি লাভ করার মধ্যে পার্থক্য তৈরি হয়। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন যে ইউনিটে সূর্যশক্তিটাকে মাপার কথা বলেছেন সেটা হচ্ছে মেগাজুল পার স্কোয়ার মিটার বা জুল পার স্কোয়ার মিলিমিটার। এবার বিভিন্ন ক্লাইমেটোলজিস্ট বা মেট্রোলজিস্টরা যেভাবে সংজ্ঞা করে দিয়েছেন সৌরশক্তি বা ইনসোলেশনের, সেটাই আমরা দেখে নিই। প্রথমে দেখি H.J. ক্রিচফিল্ড 2001 সালে বলেছেন যে সূর্য থেকে বিকিরিত শক্তি
যা পৃথিবীতে এসে পৌঁছায় তাই হলো ইনসোলেশন বা সৌরশক্তি। সৌরশক্তি হলো আগত সৌর বিকিরণের একটা গঠন। Radiant energy from the sun that strikes the earth is called insolation, a construction of incoming solar radiation. আবার বলি, radiant energy from the sun that strikes the earth is called insolation. এটা বলেছেন H.J. ক্রিচফিল্ড। জি.টি. ট্রিওয়ার্থা তিনি বলেছেন যে পৃথিবী সূর্য থেকে যে বিকিরণ শক্তি গ্রহণ করে যা ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীতে এসে পৌঁছায় এবং যা সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে প্রেরিত হয় তাকেই সৌর বিকিরণ বা সৌরশক্তি বলা হয়। The radiant energy received from the sun transmitted in a form analogous to short waves and traveling at the rate of 1,86,000 miles per second is called solar radiation or insolation. ব্যারি চড়লে ইনসোলেশনের যে সংজ্ঞা দিয়েছেন তাতে বলা হচ্ছে যে সৌরশক্তির সংজ্ঞা বলতে সৌর বিকিরণকেই বোঝানো হয়। সূর্য থেকে যে পরিমাণ শক্তি পৃথিবী গ্রহণ করে তাই হলো সৌর বিকিরণ। The amount of energy received by the earth from the sun is called solar radiation. এবার আমাদের যদি পরীক্ষায় লিখতে বলে যে ইনসোলেশন কাকে বলে, প্রধানত এই তিনটি সংজ্ঞায় কিন্তু আমাদের আলোচনা করতে হবে, কারণ এনারাই হচ্ছেন বিখ্যাত মেট্রোলজিস্ট বা যাদের বইগুলো জিওগ্রাফাররা বেশিরভাগ পড়েন। তাহলে সূর্য থেকে আগত যে পরিমাণ তাপীয় শক্তি ক্ষুদ্র ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের আকারে বা আলোর আকারে পৃথিবীতে এসে পৌঁছায় সেটাই হলো ইনসোলেশন বা সৌরশক্তি। সূর্য থেকে যে পরিমাণ শক্তি আমরা লাভ করি তার পরিমাণটা হলো 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র। সূর্য থেকে যে সৌরশক্তি আমাদের দিকে আসে তা ক্ষুদ্র তরঙ্গরূপে বা শর্ট ওয়েভ হিসেবে। সূর্যের এই আলো পৃথিবীকে উত্তপ্ত করে, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এবং যাবতীয় বায়ুমণ্ডলীয় ঘটনা ঘটায়। এর সাথে সাথে জীবমণ্ডল বা উদ্ভিদ সমস্ত কিছুই কিন্তু এই সৌরশক্তির উপরে ঋণী। প্রকৃতপক্ষে সৌরশক্তি বা ইনসোলেশন আবহাওয়া ও জলবায়ুর যাবতীয় পদ্ধতিকে একটা ফুয়েল বা জ্বালানি হিসেবে নিয়ন্ত্রণ করে এবং পৃথিবী গরম হয়ে যাওয়ার পর সেই পৃথিবী সৌরশক্তিটাকে আবার বৃহৎ তরঙ্গরূপে বা দীর্ঘ তরঙ্গরূপে রেডিয়েট করে দেয়। এই রেডিয়েশনটা প্রধানত শুরু হয় সূর্য ডুবে যাওয়ার পর থেকে। যদিও কোনো বস্তু গরম হলে সে তাপ ছাড়তে শুরু করে, তবুও সূর্য ডুবে যাওয়ার পর থেকে আমাদের পৃথিবী ঠান্ডা হওয়ার জন্য এই তরঙ্গটাকে আবার এই সৌরশক্তিটাকে আবার বাইরের দিকে নিক্ষেপ করে বা বিকিরণ করে। তাহলে আমরা দেখলাম সৌরশক্তি ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীতে এসে পৌঁছায়, আর পৃথিবী উত্তপ্ত হয়ে যাওয়ার পর বৃহৎ তরঙ্গরূপে সেই শক্তিটাকে বাইরের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করে। তাহলে এই ক্ষুদ্র তরঙ্গ আর বৃহৎ তরঙ্গ কথা দুটো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এইগুলো পরবর্তী সময়ে আমাদের কনসেপ্টগুলো দরকার হবে। সূর্যের অ্যাবজর্পশন আর রিফ্লেকশনটা তো আমরা বললাম।
প্রতিনিয়ত সূর্য যে সৌরশক্তি পৃথিবীর দিকে প্রেরণ করে, সেই সৌরশক্তিগুলো মূলত বিভিন্ন বিষয়, অর্থাৎ সেটা ডাইরেক্ট রেডিয়েশন হতে পারে, সেটা ইনডাইরেক্ট রেডিয়েশন হতে পারে, সেইভাবে আমরা পৃথিবীতে সৌরশক্তিটা লাভ করি। এবার ডাইরেক্ট রেডিয়েশন আর ইনডাইরেক্ট রেডিয়েশনটা কি? আমরা যখন ক্লিয়ার স্কাই অর্থাৎ মেঘমুক্ত আকাশ থাকে, সূর্যটাকে দেখতে পাচ্ছি চকচক করছে, সেই সময় আমরা যে সৌরশক্তিটা লাভ করি সেটা হচ্ছে ডাইরেক্ট রেডিয়েশন। আবার আমরা যখন কোনো একটা মেঘলা দিনের আগে অর্থাৎ সূর্যটাকে দেখতে পাচ্ছিলাম, তখন আমরা প্রচুর পরিমাণে সৌরশক্তি লাভ করলাম, কিন্তু কিছুক্ষণ পর জায়গাটা মেঘে ঢাকা পড়ে গেল। তাহলে পৃথিবী তো মেঘে ঢাকা পড়ে পৃথিবী যখন সৌরশক্তি লাভ করছে না, মেঘে ঢাকা পড়ে যাওয়া মানে ডাইরেক্টলি সূর্যের আলোটা পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে না, অর্থাৎ যে অংশে রয়েছি বা যে অংশ থেকে দেখছি সেখানে সূর্যের আলোটা এসে পৌঁছচ্ছে না। ফলস্বরূপ কি হচ্ছে, পৃথিবী তখন নিজে নিজে রেডিয়েট করতে শুরু করবে এনার্জি। এই এনার্জি যখন রেডিয়েট করতে শুরু করবে, তখন সৌরশক্তি যেটা বাইরের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল পৃথিবী থেকে, সেটা মেঘে ধাক্কা খেয়ে পুনরায় আবার পৃথিবীর দিকে ফিরে আসবে। তাহলে পৃথিবী উত্তপ্ত হওয়ার পদ্ধতিতে এই ইনডাইরেক্ট রেডিয়েশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে আমরা মেঘলা দিনগুলোতে খুব গরম অনুভব করি। সূর্য ছিল কিছুক্ষণ, তারপর মেঘলা হয়ে গেল, আমরা কিন্তু প্রচণ্ড গরম অনুভব করি এই কারণে। এরপরে আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং ইনসোলেশন, বা সৌরশক্তির এই যে বিষয়টা পৃথিবীতে আসছে সেগুলো কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রথমত আমরা দেখি লং টার্ম কিছু এফেক্ট, যেটা সবসময় সর্বদা রয়েছে, সেটা হচ্ছে অল্টিটিউড অফ দ্য ল্যান্ড। অল্টিটিউড অফ দ্য ল্যান্ড বলতে হয় যে ভূমির উচ্চতাটা। এর আগে আমরা একটু জেনে নিই যে ভূমিভাগের যদি যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাও কিন্তু, অর্থাৎ ভূমিভাগের যে শিলায় গঠিত সেই শিলাটার রংটা কেমন, সেটা কি লাইট কালার না ডার্ক কালার। যদি লাইট কালার হয় সে রিফ্লেকশন বেশি করবে, যদি ডার্ক কালার হয় সে অ্যাবজর্পশন বেশি করবে। এই রিফ্লেকশন আর অ্যাবজর্পশনের তারতম্যের পরিপ্রেক্ষিতে কোনো জায়গাটা উষ্ণ হবে কি হবে না সেটা অনেকটা নিয়ন্ত্রিত হয়। ভূমিভাগের উচ্চতা সূর্যরশ্মির প্রাপ্তির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও মনে হতে পারে যে উঁচু সে তো আগে সূর্যশক্তি লাভ করছে, এটা ঠিক যেমন তেমনি আমরা তো ট্রপোস্ফিয়ারে বসবাস করি। গতকাল আমরা যে বায়ুমণ্ডলীয় স্তরগুলো পড়লাম সেই ট্রপোস্ফিয়ারে, এই ট্রপোস্ফিয়ারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা ক্রমশ কমতে থাকে। এর রেটটা কত? 6.4 ডিগ্রি সেলসিয়াস পার 1000 মিটার, বা 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস রেটে উষ্ণতাটা কমে যায়। এটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট। এছাড়া ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, যেগুলো আমরা পরবর্তী সময়ে আরও বিশদে আলোচনা করব, সেই পদ্ধতিতেও কিন্তু বায়ুমণ্ডলীয় উষ্ণতাটা নিয়ন্ত্রিত হয়। ফলে ভূমিভাগের উচ্চতা কে কতটা ইনসোলেশন লাভ করবে এবং পারিপার্শ্বিক অবস্থা সেই ইনসোলেশনের কতটা তার দ্বারা প্রাপ্তি হবে, সেই বিষয়টাই ভূমিরূপের উচ্চতাটা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। সেই কারণে আমরা হিল স্টেশনগুলোকে একটু ঠান্ডা, আর সমভূমি এলাকায় অবস্থিত জায়গাগুলোকে, অর্থাৎ সমুদ্র সমতলে অবস্থিত জায়গাগুলোতে বেশি আমরা উষ্ণতা অনুভব করি। এছাড়া এই স্লাইডটার একদম শেষের লাইনটাতে দেখা যাচ্ছে একটা কথা লেখা রয়েছে টেম্পারেচার ইনভার্সন। টেম্পারেচার ইনভার্সনের বাংলাটা হচ্ছে উষ্ণতার বৈপরীত্য। কথাটা শোনা কিন্তু হয়তো এখন মনে পড়ছে না। উষ্ণতার বৈপরীত্য মানে হচ্ছে নর্মাল ল্যাপস রেট, অর্থাৎ এই অংশটা নর্মাল ল্যাপস রেট, এই অংশটার ঠিক উল্টো যখনই ঘটে তখনই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ইনভার্সন অফ টেম্পারেচার। এই অংশটার বিপরীত অবস্থা মানে
এই অংশটা বিপরীত অবস্থা মানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা না কমে যদি বাড়তে থাকে তাহলে সেই অবস্থাটাকে বলা হয় ইনভার্সন অফ টেম্পারেচার বা উষ্ণতার বৈপরীত্য অবস্থা। দ্বিতীয়তটা হয়েছে যেটা, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এখানে আমরা চারটে বার, একটা বার বা একটা পিলার একদম পড়ে গেছে, একটা পিলার একদম ঠিকভাবে দাঁড়িয়ে আছে, মাঝে দুটো পিলার নড়াচড়া করছে বা হেলে রয়েছে। এই হেলে থাকা বা লম্বভাবে দাঁড়িয়ে থাকার এই যে ডায়াগ্রামটা, এটার মাধ্যমে আমরা দেখছি যে পৃথিবীর বিভিন্ন অংশ কিভাবে সৌরশক্তি লাভ করে এবং তার প্রভাবটা কতটা হয়। একদম বাঁদিকে যে ডায়াগ্রামটা রয়েছে সেই ডায়াগ্রামটায় দেখা যাচ্ছে কলামটা একদম লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রিতে রয়েছে। এইরকম যদি সূর্য শক্তি আমরা লাভ করি তাহলে তার এফেক্ট সব থেকে বেশি হয়। সূর্য শক্তির পাওয়ার প্রবণতাটা যদি তার পরবর্তী ডায়াগ্রাম তিনটের মতো হয়, অর্থাৎ ক্রমশ 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 10 ডিগ্রি এইরকম অ্যাঙ্গেলে যদি পৃথিবীতে সৌরশক্তিটা এসে পড়তে থাকে তাহলে তারা বেশি জায়গা দখল করবে এবং বেশি জায়গায় কম পরিমাণ রশ্মি বা একই পরিমাণ রশ্মি যত বেশি জায়গায় ছড়িয়ে যাবে ইনসোলেশনের মাত্রাটা তত কম হবে। পরবর্তী ডায়াগ্রামটা দেখলে আমরা ভালো বুঝতে পারবো। এই ডায়াগ্রামটাতে দেখা যাচ্ছে যে প্রথম যে ডায়াগ্রামটা, 1 মাইল চওড়া একটা সূর্যরশ্মি যদি কোনো একটা জায়গায় এসে পড়ে, সেটা যদি লম্ব হয় তাহলে সে যতটা জায়গা দখল করে পড়ছে, একটা অবলিক বা স্ল্যান্টিং সূর্যরশ্মি যেটা 1 মাইলই চওড়া, সেটা যদি কোনো একটা জায়গায় পড়ে সেটা আরও বেশি জায়গা ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা ছিল 90 ডিগ্রির অ্যাঙ্গেলের সূর্যরশ্মি সেটা পড়ছে 1 মাইল চওড়া একটা জায়গার উপরে, আর 1 মাইল চওড়া সূর্যরশ্মি সেটা যখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে সেটা তখন ছড়িয়ে পড়ছে 2 মাইল জায়গা জুড়ে। তাহলে স্বাভাবিকভাবেই লম্বরশ্মিটা উষ্ণতাটা বেশি প্রদান করবে আর স্ল্যান্টিং বা অবলিক রেটা সূর্যরশ্মির এফেক্টিভনেসটাকে ক্রমশ কম করে দেবে। ফলে এর দ্বারা পৃথিবী অর্থাৎ যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে তার দ্বারা পৃথিবী বেশি অংশ কভার্ড হলেও উষ্ণতার পরিমাণ কম হবে, কিন্তু 1 মাইল চওড়া সূর্যশক্তি যেটা 1 মাইল জায়গা জুড়েই পড়ছে তার দ্বারা কোনো একটা জায়গায় বেশি উত্তপ্ত হবে। এই কারণে ভার্টিক্যাল রে আর অবলিক রের মাত্রা সূর্যরশ্মির প্রাপ্তির ক্ষেত্রে বা সৌরশক্তির প্রাপ্তির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় ডায়াগ্রামটাতে আমরা দেখছি যে ইকুটোরিয়াল রিজিয়নে প্রায় লম্বভাবে সারা বছর ধরে সূর্যরশ্মি পাওয়া যাচ্ছে, যত পোলার রিজিয়নের দিকে যাচ্ছি তত অবলিকনেসটা বাড়তে শুরু করছে। সেই কারণে পোলার রিজিয়নের দিকে যত আমরা যাব তত উষ্ণতাটা ক্রমশ কমতে থাকে। অর্থাৎ সূর্য শক্তি আমরা লাভ করছি, যেহেতু সেটা বেশিরভাগ জায়গায় জুড়ে ছড়িয়ে পড়ছে তাই জন্য তার এফেক্টিভনেসটা কম হয়ে যাচ্ছে। ডিস্টেন্স বিটুইন দ্য সান অ্যান্ড দ্য আর্থ, পৃথিবী আর সূর্যের মধ্যে এই যে দূরত্ব, যদিও আমরা ধরে নিই যে সূর্য আর পৃথিবীর মধ্যে গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার, তবুও ডিসেম্বর মাসে আর জুলাই মাসে এই দূরত্বটার এক্সট্রিমিটিটা আমরা লক্ষ্য করি। ডিসেম্বর মাসে 14 কোটি 70 লক্ষ কিলোমিটার থাকে পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব, ফলস্বরূপ ডিসেম্বর মাসে আমরা বেশি সৌরশক্তি পাই। জুলাই মাসে দূরত্ব থাকে 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, সেই সময় আমরা তুলনামূলকভাবে কম সূর্যরশ্মি পাই। যদিও আমরা জুলাই মাসে গরম অনুভব করি আর ডিসেম্বর মাসে শীত অনুভব করি। এটা কেন হয়, এটা তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো। এর পরবর্তী যে পয়েন্টটা হচ্ছে সানস্পট বা সৌর কলঙ্ক। এই সানস্পট বা সৌর কলঙ্কগুলো কিভাবে সৌরশক্তি লাভের ক্ষেত্রে আমাদের উপরে প্রভাব বিস্তার করে, এছাড়া এর সাথে সাথে সৌর ঝঞ্ঝা
বা সোলার স্টর্মও কিন্তু অনেক ক্ষেত্রে সূর্যশক্তি বেশি পাবো না কম পাবো সেটার উপরে নিয়ন্ত্রণ করে। প্রথমত দেখা যাক সানস্পট বা সৌর কলঙ্ক। সূর্য থেকে যে আলোটা তৈরি হয় বা তাপটা তৈরি হয় তার একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো সানস্পট তৈরি হওয়া। এই সানস্পট সৌরশক্তির উপরে একটা বিশেষ প্রভাব বিস্তার করে। সূর্যের মধ্যে বা সূর্যের যে সারফেস এরিয়া আছে সেই সারফেস এরিয়াতে প্রতিনিয়ত বিভিন্ন রকম বিস্ফোরণ ঘটে থাকে এবং এই বিস্ফোরণযুক্ত এলাকা বা সূর্যের গায়ের উপরে বা সারফেস এরিয়াতে কিছু অন্ধকার অঞ্চল আমরা দেখতে পাই। সেই অন্ধকার অঞ্চলগুলোকে বলা হচ্ছে এক একটা সৌর কলঙ্ক। বিজ্ঞানীরা মনে করেন যে সৌর কলঙ্কের সাথে সৌর বিস্ফোরণ বা সোলার স্টর্মের একটা ভূমিকা আছে, যা সৌরশক্তির প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা প্রভাব বিস্তার করে থাকে। আর এই সানস্পটটা প্রতি 11 বছর অন্তর অন্তর কিন্তু পরিবর্তিত হয় বা চক্রাকারে ফিরে আসে। বিজ্ঞানীদের মতে যে এই সানস্পটগুলো যেগুলো হচ্ছে সোলার সারফেসে বা সূর্যের সারফেসের একটা ডার্কেস্ট পার্ট, প্রধানত কুল এরিয়া, বিকজ দে হ্যাভ দ্য ক্যারেক্টারাইজড by 1500 degree less temperature than the chromosphere, যেটা সূর্যকে আবৃত করে আছে সেই ক্রোমোস্ফিয়ার অঞ্চলটায়। অর্থাৎ সূর্য শক্তির যে অঞ্চল থেকে বেরিয়ে আসছে সেই অঞ্চলের যা টেম্পারেচার সৌর কলঙ্কগুলো অবস্থান করলে মোটামুটিভাবে তার থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা যুক্ত থাকে। ফলে সানস্পটের পরিমাণ বাড়লে পরে আমাদের সৌরশক্তির প্রাপ্তির পরিমাণ কিছুটা পরিমাণে হ্রাস পায়। আবার সানস্পটগুলো যখন সরে যায় তখন আমরা সৌরশক্তি কিন্তু যেমন পাওয়ার কথা তেমনভাবে পেয়ে থাকি। এই সৌরশক্তির সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো সোলার স্টর্ম বা সৌরঝড়। এই সোলার স্টর্ম বা সৌরঝড়ের হ্রাস বৃদ্ধি হলেও আমাদের সৌরশক্তির প্রাপ্তির পরিমাণে হ্রাস বৃদ্ধি ঘটে। সোলার স্টর্মের পরিমাণ বাড়লে সৌরশক্তি প্রাপ্তির পরিমাণ বাড়ে, সোলার স্টর্মের পরিমাণ কমলে সৌরশক্তি প্রাপ্তির পরিমাণ কিছুটা পরিমাণে কমে যায়। এরপরে আমরা দেখে নিই যে ডে ডিউরেশন, অর্থাৎ দিনের পরিমাণের কম বেশি হলেও কিন্তু আমাদের সৌরশক্তি প্রাপ্তির পরিমাণ কম বেশি হয়। যেমন আমরা গরমকালে দিনের পরিমাণ প্রায় 14 ঘন্টা থাকে, সেই সময়ে আমরা সূর্যশক্তি যতটা পাই শীতকালে 10 ঘন্টা থাকে দিনের পরিমাণ। স্বাভাবিকভাবে আমরা 10 ঘন্টায় তার থেকে কম পরিমাণ সৌরশক্তি লাভ করি। এইরকম ঘটনাগুলো যদি আমরা নিরক্ষরেখা থেকে বা ইকুয়েটোরিয়াল রিজিয়ন থেকে পোলার রিজিয়নের দিকে যাই তাহলে দিনের পরিমাণের এই হ্রাস বৃদ্ধিগুলো ঘটতে থাকে। এখানে যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ অফ ডে লাইট বা ম্যাক্সিমাম লেন্থ অফ ডে, সেই পরিমাণ সেইটাকে দেখানো হয়েছে যেটা অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই দিনের পরিমাণ 12 ঘন্টা, রাতের পরিমাণ 12 ঘন্টা। কিন্তু নিরক্ষরেখা থেকে যত আমরা পোলার রিজিয়নের দিকে যাব তত দিনের পরিমাণ এখানে দেখা যাচ্ছে বাড়ছে। এটা কিন্তু গ্রীষ্মকালের ঘটনা। অর্থাৎ যে গোলার্ধে যখন গ্রীষ্মকাল সেই গোলার্ধে ম্যাক্সিমাম ডে লাইট পাওয়া যাবে 17 ডিগ্রি অক্ষাংশে বা ল্যাটিটিউডে 13 ঘন্টা, 31 ডিগ্রি ল্যাটিটিউডে 14 ঘন্টা যেখানে আমরা রয়েছি, 41 ডিগ্রি ল্যাটিটিউডে 15 ঘন্টা, এইভাবে ক্রমশ 16, 18, 20 থেকে প্রায় 6 মাস পর্যন্ত ডে লাইট পাওয়া যাচ্ছে 90 ডিগ্রিতে। তাহলে আমাদের মনে হতে পারে যে 6 মাস ধরে যদি দিন থাকে তাহলে এতটা পরিমাণে সূর্যশক্তি আমরা পাবো যে সেটাকে আর সহ্য করতে পারবো না। আসলে কিন্তু তা নয়। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ কত অ্যাঙ্গেলে সূর্যশক্তিটা পৃথিবীতে এসে পৌঁছচ্ছে কোনো একটা অংশে। অ্যাঙ্গেলের অবলিকনেস যত বাড়বে ততই কিন্তু আমরা শক্তি হিসেবে যেটা অংশ আসছে সেই শক্তিটাকে আমরা কম পরিমাণে পাবো। সেই কারণে 6 মাস দিন থাকলেও
90 ডিগ্রি ল্যাটিটিউডে অর্থাৎ মেরুবিন্দুতে বরফ কিন্তু সারা বছরই থাকে, অর্থাৎ 6 মাস দিনেও সেই বরফটাকে গলানোর মতো সৌরশক্তি ওই অঞ্চলটাতে পাওয়া যায় না। যেটা নিরক্ষীয় অঞ্চলে 12 ঘন্টায় কতটা পরিমাণ গরম হতে পারে সেটা কিন্তু আমরা গ্রীষ্মকালে ভালো করেই বুঝতে পারি, যখন আমাদের এখানে 14 ঘন্টা দিনের পরিমাণ থাকে। ওশান কারেন্ট, প্রিভেলিং উইন্ড বা ওশান কনভেয়ার বেল্ট এগুলো সরাসরি সৌরশক্তির প্রাপ্তির ক্ষেত্রে তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তবে সৌরশক্তি প্রাপ্ত হওয়ার পরে আর্থ সারফেস যখন রিয়াকশন করতে শুরু করে, রিয়াকশন বলতে আর্থ সারফেস সৌরশক্তি পাওয়ার পরে সে গরম হয়ে ওঠে এবং এই গরমের মাত্রাটাকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই ওশান কারেন্ট বা সমুদ্র স্রোত, প্রিভেলিং উইন্ড বা যে বায়ুমণ্ডলীয় ব্যবস্থা বা যে বায়ু প্রবাহগুলো পৃথিবীর উপরে রয়েছে সেই পৃথিবীর উপরে, এবং ওশান কনভেয়ার বেল্ট, এই কনভেয়ার বেল্টগুলো কিন্তু আমাদের সৌরশক্তির ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম ডায়াগ্রামটাতে দেখা যাচ্ছে যে লাল রঙের কিছু অ্যারো দেওয়া আছে, নীল রঙের কিছু অ্যারো দেওয়া আছে। এই লাল রং আর নীল রঙের অ্যারোগুলো আমাদের, প্রথমত লাল রঙের অ্যারোগুলো গরম বা উষ্ণ সমুদ্র স্রোতের কথা বলছে, আর নীল রঙের অ্যারোগুলো শীতল সমুদ্র স্রোতের কথা বলছে। ঠিক মাঝখানে যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে নিরক্ষরেখা, অর্থাৎ নিরক্ষরেখা থেকে গরম জল মেরু অঞ্চলের দিকে যাচ্ছে, আর মেরু অঞ্চল থেকে ঠান্ডা জল নিরক্ষীয় অঞ্চলের দিকে এসে উষ্ণতার সমতা বজায় রাখার চেষ্টা করে। যেমন উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে যায় ভূপৃষ্ঠ বরাবর, আর আপার এয়ারে বা ঊর্ধ্বাকাশে নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহ হয়, যাতে করে সৌরশক্তির বন্টন বা ডিস্ট্রিবিউশনটা ঠিকমতো থাকে। এবং কনভেয়ার বেল্টও কিন্তু সমুদ্র স্রোতের মতোই পৃথিবীব্যাপী উষ্ণতার বন্টনের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়া শর্ট টার্ম কিছু এফেক্ট রয়েছে, যেগুলো হচ্ছে সিজনাল চেঞ্জ, দ্য মুভমেন্ট অফ দ্য ওভারহেড সান ফ্রম জুন 21 টু ডিসেম্বর 21 means a difference of insolation throughout the year. যেমন আমরা 21শে জুন সূর্যশক্তি কর্কটক্রান্তি রেখার উপরে বা ট্রপিক অফ ক্যান্সারের উপরে লম্বভাবে পড়ছে, ফলে আমরা গরম বেশি অনুভব করছি। 21শে ডিসেম্বর সাদার্ন হেমিস্ফিয়ারে অর্থাৎ ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের উপরে এই সৌরশক্তিটা 90 ডিগ্রিতে পড়ে, ফলস্বরূপ আমরা ওই অংশটাতে বেশি গরম অনুভব করি, অর্থাৎ বেশি সৌরশক্তি পাই। ইন বিটুইন 21শে জুন আর 21শে ডিসেম্বর সূর্য কিন্তু দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধ বা উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধের দিকে যাতায়াত করতে শুরু করে বা যাতায়াত করে থাকে। এই যাতায়াতের পথে যখন সূর্যশক্তির যে অংশে বা সূর্য যে অংশে লম্বভাবে কিরণ দেয় সেই অংশটাই বেশি ইনসোলেশন লাভ করে। এছাড়া ডিউরিনাল রেঞ্জ, দিনের প্রতিটা সময় অর্থাৎ সকালবেলা আর বিকেলবেলা আমরা যে সৌরশক্তিটা লাভ করি, দুপুরবেলা কিন্তু তার থেকে অনেক বেশি পরিমাণ সৌরশক্তি লাভ করি। অর্থাৎ সূর্য যখন আমাদের মাথার উপরে থাকে তখন আমরা যে সৌরশক্তিটা লাভ করি, সূর্য যখন অবলিক অর্থাৎ ভোরবেলা আর সূর্যাস্তের সময় যখন আমরা কিন্তু সৌরশক্তিটা কম পরিমাণে লাভ করি। তাহলে সারা পৃথিবীব্যাপী যেমন আমরা সৌরশক্তি প্রাপ্তির ক্ষেত্রে কিছু পার্থক্য দেখি, প্রত্যেক দিন প্রত্যেকটা ঋতুতেও কিন্তু আমরা এই পার্থক্যটা ভালো করে লক্ষ্য করি। এছাড়া কিছু লোকাল অ্যাসপেক্ট রয়েছে বা লোকাল কিছু ঘটনা যদি ঘটে থাকে, যদি নর্থ ফেসিং বা সাউথ ফেসিং পার্বত্য অঞ্চল থাকে, যেমন আমরা যদি হিমালয় পার্বত্য অঞ্চলটা দেখি, মোটামুটিভাবে হিমালয় পার্বত্য অঞ্চলটা পূর্ব পশ্চিমে বিস্তৃত। এই হিমালয় পার্বত্য অঞ্চলের দক্ষিণ অংশগুলো, দক্ষিণ ঢাল যতটা পরিমাণ সূর্যশক্তি লাভ করে, উত্তর ঢাল যেটা তিব্বতের দিকে রয়েছে সে কিন্তু ততটা পরিমাণ সূর্যশক্তি লাভ করে না। অর্থাৎ পর্বতের অবস্থান ওই অঞ্চলে সূর্যশক্তি প্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা প্রদান করছে তিব্বতীয় অঞ্চলে।
ক্লাউড কভার আমরা এখন আজকের দিনে যদি আমরা দেখি, সারাদিন বা গতকালও যদি আমরা দেখে থাকি, তাহলে দেখবো যে সারাদিন আকাশটা মেঘে ঢাকা রয়েছে। এই আকাশ মেঘে ঢাকা থাকার ফলেও কিন্তু আমরা সৌরশক্তি ততটা পরিমাণে লাভ করতে পারি না। এছাড়া আরবান স্ট্রাকচার আমরা যদি বহুতল বাড়িগুলোর ক্ষেত্রে দেখি, বহুতল বাড়িগুলোর আশেপাশের অঞ্চলগুলো যেটা শ্যাডো পার্টে থাকবে সে সৌরশক্তি কম লাভ করবে, যেটা শ্যাডো পার্টে থাকবে না সেটা সৌরশক্তি ঠিকঠাক লাভ করতে পারবে। এবারে আমরা সৌরশক্তি প্রাপ্তির ক্ষেত্রে মাত্রাটার পার্থক্য হচ্ছে, এই মাত্রাটার পার্থক্য হলে আমাদের কি অবস্থা হয় সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি যে আমরা শীতকালে শীতে একদম কেঁপে যাচ্ছি, গরমকালে একদম গরমে ঘেমে একদম একাকার হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। বলো কিছু প্রশ্ন থাকলে। সানস্পটটা একবার বুঝিয়ে দেবেন? সানস্পটটা বুঝিয়ে দেবো স্যার বলতে হোয়াট ইজ সানস্পট, এটা না কোনদিন শুনিনি, এটা একবার বলবেন ভালোভাবে সহজভাবে। সহজভাবে। সানস্পট সানস্পট যে বিষয়টা রয়েছে, সানস্পট দ্বারা প্রেজেন্টেশনটা একবার করি, এই অংশটা সানস্পট বলছে ডেফিনিশন, বাই ডেফিনেশন সানস্পট হলো একটা ডার্ক এরিয়া উইদিন ফটোস্ফিয়ার। আমাদের যেমন যদি আমরা আর্থের ইন্টারনাল স্ট্রাকচার, যেটা তোরা মানে ফার্স্ট সেমিস্টারে পড়েছিলি, যেটা একটা কোর, তারপরে হচ্ছে ম্যান্টেল, অ্যাস্টেনোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, যেরকম আমরা ভাগ করি পৃথিবীটাকে, তেমনি সূর্যটারও বিভিন্ন ভাগে ভাগ করা আছে এবং তার ওপরের অংশটাকে বলা হচ্ছে ফোটোস্ফিয়ার। এই ফোটোস্ফিয়ার সারাউন্ডেড বাই ক্রোমোস্ফিয়ার আর ক্রিয়েটেড ইন দ্য সোলার সারফেস এরিয়া। সোলার সারফেস বলতে এখানে ফোটোস্ফিয়ারটাকে বোঝানো হচ্ছে। এইখানে বলা হচ্ছে একটা পিরিয়ডিক ডিস্টারবেন্স আর এক্সপ্লোশনের একটা চক্র চলে, অর্থাৎ সূর্য একই রকম উজ্জ্বল সারা বছর থাকে না, বা তার জীবনের বিভিন্ন সময়ে তার মধ্যে এমন কিছু ডার্কার এরিয়া তৈরি হয়। কেন তৈরি হয় এটা ঠিক বলা যায় না, তবে তৈরি হয় প্রতি 11 বছর অন্তর অন্তর। এই অংশগুলো তাপমাত্রা আশেপাশের অঞ্চলগুলোর থেকে তুলনামূলকভাবে কম থাকে। কতটা কম? প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস কম। এই পোর্শনগুলো তুলনামূলক উজ্জ্বল অংশ থেকে কিছুটা কালো দেখায়, কারণ তাদের নিজেদের তাপের পরিমাণটা কম। এই তাপের পরিমাণটা কম থাকার জন্যই তাদের মোটামুটিভাবে তুলনামূলকভাবে কালো দেখায়। এই কালো অংশ সোলার সারফেসের ওপরকার এই কালো অংশগুলোকে বলা হচ্ছে এক একটা সানস্পট। এই সানস্পটগুলো যখন পৃথিবীর সামনের দিকে যাবে, অর্থাৎ পৃথিবীর যে অংশটা সানস্পটের দিকে রয়েছে, স্বাভাবিকভাবে তাপমাত্রা কম থাকার জন্য সে রেডিয়েশনও কম করবে। এই রেডিয়েশন কম হওয়ার জন্য পৃথিবী রেডিয়েশনটা কম পরিমাণে পাবে। রেডিয়েশনটা কম পরিমাণে পেলে কোনো বছরের তুলনায় সেই বছর রেডিয়েশনের পরিমাণটা পৃথিবীর ক্ষেত্রে কম হবে। অর্থাৎ সূর্যের এই অংশটা, অর্থাৎ সানস্পটের পার্টটা যদি পৃথিবীর সামনে থাকে, তাহলে সেই সময় সূর্য থেকে প্রাপ্ত সৌরশক্তির পরিমাণ কিছুটা কম হবে। আবার সানস্পট যখন সরে যাবে, সূর্য থেকে প্রাপ্তির পরিমাণটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই সানস্পটটা কেন তৈরি হয় সেটা সম্পর্কে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত কিন্তু তাদের পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন। তবে বলা হচ্ছে যে এই অংশটাতে তাপমাত্রার কম থাকার জন্যই সানস্পটগুলো তৈরি হয়। তবে তাপমাত্রা কেন কম থাকে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না ঠিক করে। ওকে স্যার। আর স্যার হচ্ছে হোয়াট ইজ সোলার স্টর্ম?
সোলার স্টর্ম হচ্ছে সৌর ঝঞ্ঝা। আমরা যেমন সূর্যতে ব্যবস্থাটা এইভাবে হচ্ছে যে হিলিয়ামটা হাইড্রোজেন আর হাইড্রোজেনটা হিলিয়ামে পরিণত হয়। এই হাইড্রোজেনে আর হিলিয়ামে পরিণত হওয়ার সময় অনেক ক্ষেত্রেই পরিমাণে, অর্থাৎ হাইড্রোজেনের পরিমাণ হিলিয়ামের পরিমাণে হ্রাস বৃদ্ধি হয়। এই হ্রাস বৃদ্ধি হওয়ার ফলে মানে সোলার সারফেসের উপরে বিভিন্ন বিস্ফোরণ ঘটে থাকে। অর্থাৎ এই বিস্ফোরণের মাত্রা যদি ফটোস্ফিয়ারের উপরে ঘটে, তাহলে বিস্ফোরণের মাত্রার প্রভাবে সূর্য থেকে একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি বাইরের দিকে বেরিয়ে আসে, এবং এই হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি বেরিয়ে এলো মানে আমরা খুব ভালো সৌরশক্তি লাভ করলাম। অনেক ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু হয় না। সোলার স্টর্মটা আমাদের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল যে গ্যাজেটগুলো আছে সেই গ্যাজেটগুলোর উপরে প্রভাব বিস্তার করে। অর্থাৎ আমাদের মোবাইল, টেলিফোন, ল্যাপটপ, ঘড়ি, যা কিছু ইলেকট্রনিক গ্যাজেট আমরা ব্যবহার করি, এই গ্যাজেটগুলোকে সোলার স্টর্মগুলো খারাপ করে দিতে পারে। কিন্তু পৃথিবীর নিজের একটা শিল্ড আছে, যে শিল্ডটা আমাদের পৃথিবীকে সোলার স্টর্মের হাত থেকে বাঁচায়। সেটা হচ্ছে পৃথিবীর নিজস্ব ম্যাগনেটিজম। এই যে আর্থের যে ম্যাগনেটিজম আছে, কিন্তু সোলার এই স্টর্মটাকে প্রতিহত করতে পারে, অর্থাৎ সরাসরি ভূপৃষ্ঠে আসতে দেয় না। এই সোলার স্টর্মের মাত্রা বাড়লে ইনসোলেশনের মাত্রা বেড়ে যায়, আর এই ইনসোলেশনের মাত্রা বাড়লে যেটা হচ্ছে ফিল্টার্ড সান রে আমরা কিন্তু বেশি পরিমাণে পাই। ফিল্টার্ড সান রে মানে আমাদের ওজোন লেয়ার বা অ্যাটমসফিয়ারের বিভিন্ন লেয়ারগুলো ফিল্টার করে সেই সৌরশক্তিটা ভূপৃষ্ঠে পাঠায়। এখান থেকে কি স্যার কোয়েশ্চেন আসতে পারে? এখান থেকে শুধু প্রধানত যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং বা ডিসকাস দ্য ফ্যাক্টরস কন্ট্রোলিং ইনসুলেশন। ডিসকাস দ্য ফ্যাক্টরস কন্ট্রোলিং ইনসুলেশন। স্যার এটা কি 10 নম্বরের কোশ্চেন? 10 নম্বরের কোশ্চেন। ওকে স্যার। এখানে আবার ছোট ছোট দুই একটা ফ্যাক্টর দিয়েও কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। যে কোনো একটা ফ্যাক্টর আলোচনা করতে দিল, সেটা একটা 5 নম্বরে, তখন আমাদের কি করতে হবে, ভালো করে ছবি টবি এঁকে সেই প্রশ্নগুলোকে, অ্যান্সারগুলোকে লিখতে হবে। স্যার কোয়েশ্চেন আরেকবার বলবেন? কোন কোশ্চেনটা? ওই যে ডিসকাস দ্য ফ্যাক্টরস এফেক্টিং ইনসুলেশন। স্যার বলছি সৌর কলঙ্কতে ওই যে যেই জায়গাগুলো উষ্ণতা কম থাকে, আশেপাশের উজ্জ্বল অংশগুলি কমে, তো উষ্ণতা কত থাকে? উষ্ণতাটা কত থাকে সেটার থেকেও গুরুত্বপূর্ণ উষ্ণতাটা কতটা কম থাকে। আশেপাশের অঞ্চলের উষ্ণতাটা সবসময় তো একরকম থাকে না। বলা হয় যে সূর্য আর সারফেসের টেম্পারেচার প্রায় 1,00,000 ডিগ্রি সেলসিয়াস, এবং তার আশেপাশের থেকে কম মানে 1,500 ডিগ্রি কম, মানে খুবই কম না, খুব অল্পই কম। তবুও আশেপাশের অঞ্চলটা এত উজ্জ্বল যে ওই একটুখানি কম উষ্ণতাটাকেও আমরা কালো রঙের দেখতে পাই, যদিও ওই অংশটাও কিন্তু প্রচুর পরিমাণ এনার্জি রেডিয়েট করে, তবুও আমরা আশেপাশের অঞ্চলের তুলনায় ওটাকে কালো রঙের দেখতে পাই। আর স্যার বল। বলছি যে সোলার স্টর্মে পৃথিবীর যে স্যাটেলাইট সিস্টেম আছে এটা কি কোনোভাবে অ্যাফেক্টেড হয়? এটা অ্যাফেক্টেড হয়, যেহেতু সোলার স্টর্মের প্রথম আঘাতটা, যেহেতু স্যাটেলাইটটা বায়ুমণ্ডলে একটা উচ্চ অংশে অবস্থান করে, এই স্যাটেলাইটগুলো কিন্তু সব থেকে আগে প্রভাবিত হয়। তবে এখন কি এলো, স্যাটেলাইটগুলো মানে যে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট এর দ্বারা প্রভাবিত হতে পারে। যতক্ষণ পর্যন্ত আর্থের ম্যাগনেটিজম সোলার স্টর্মকে প্রতিহত করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা সুরক্ষিত। যদি আমাদের এই ম্যাগনেটিজম না থাকে তাহলে কিন্তু আমরা আর সুরক্ষিত থাকবো না। এই ম্যাগনেটিজম থাকার কারণ হচ্ছে গরম উত্তপ্ত আর্থের কোর। আর্থের কোর যতদিন পর্যন্ত গরম আর উত্তপ্ত অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত আমাদের ম্যাগনেটিজমটা থাকবে।
পৃথিবী যদি ঠান্ডা হয়ে যায়, যেমন মঙ্গল গ্রহ ঠান্ডা হয়ে গেছে বলে তার বায়ুমণ্ডলটাও ছেড়ে গেছে তাকে চলে, আর সে সোলার স্টর্মগুলোকেও বাধা প্রদান করতে পারে না। ওকে স্যার। হুম, স্যার বল। স্যার বলছি একটা জায়গায় ওই ডে ডিউরেশন বলে হুম, শোনা যাচ্ছে না। অনুশ্রী, শোনা গেল না। ডে ডিউরেশন বলে তারপরে প্রশ্নটা কি হবে বুঝতে পারলাম না রে, বল আবার। না না মানে যে ডে ডিউরেশন যে জায়গাটা ছিল, হুম যে স্লাইডটা, হুম ওখানে আপনি যে বোঝাচ্ছিলেন যে জায়গাটা যে 12 ঘন্টা দিন বা কত ঘন্টা রাত, এই হ্যাঁ। জায়গাটা শোনার পরে ওই জায়গাটা একটু বলবেন, আমি নেটওয়ার্ক প্রবলেমে শুনতে পাই। ওই ঘন্টা ওখানে বলা হচ্ছে যে আমাদের এই স্লাইডটাতে যে ডে ডিউরেশন গুলো দেখানো হয়েছে এটা কিন্তু গরমকালে, অর্থাৎ আমরা হ্যাঁ। ম্যাক্সিমাম কত সময় ধরে কোনো একটা পৃথিবীর অংশ সূর্যশক্তি লাভ করে। যেমন আমাদের এখানে অংশগুলো প্রায় 14 ঘন্টা সূর্যশক্তি পায় গরমকালে, হুম ঠিক শীতকালে আমরা পাই 10 ঘন্টা। তাহলে সূর্যশক্তি শীতকালে আমরা কম পাচ্ছি, গরমকালে বেশি পাচ্ছি। সেরকম প্রত্যেকটা জায়গাতেই সূর্যশক্তি পাওয়ার পরিমাণটা কম বেশি হয়। তবে এই কম বেশিটার থেকেও কত ডিগ্রিতে আমাদের সূর্যের আলোটা এসে পড়ছে সেটা গুরুত্বপূর্ণ। যদি 90 ডিগ্রিতে থাকে, ডিউরেশন কম হলেও সূর্যশক্তি বেশি লাভ করব। সেই কারণে পোলার রিজিয়ন 6 মাস দিন, কিন্তু এতটা পরিমাণ সূর্যশক্তি লাভ করে না যে বরফটা গলবে। তাহলে ওখানে আমাদের অবলিক বা তির্যক ভাবে সূর্যশক্তিটা পড়ছে। তির্যকতার পরিমাণ বাড়লে পরে সৌরশক্তির এফেক্টিভনেসটা কমে যায়। ঠিক আছে স্যার। ঠিক আছে, এরপরে কার ক্লাস আছে? স্যার আপাতত কোনো ক্লাসের কথা বলা হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে প্রশ্ন স্যার করো। বলছি আপনি যে কোয়েশ্চেনটা দিলেন হ্যাঁ, ওর আনসার লেখার সময় আমাদের কি কোনো ডায়াগ্রাম দিতে হবে? মানে 10 নম্বরের যে প্রশ্নটা বললি, হ্যাঁ 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 10 নম্বরের প্রশ্নটার প্রত্যেকটাতেই ডায়াগ্রামটা দিতে হবে। কারণ তোকে এই তুই একটুখানি মিউট কর। হুম। কারণ তোকে প্রত্যেকটা জায়গাতেই তোকে প্রত্যেকটা ডায়াগ্রাম দিতে হবে, অর্থাৎ ডিউরেশন অফ ডে, এখানে টেবিলটা দিতে হবে। তারপরে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাতে ক্ষেত্রে আমাদের দিতে হবে ডায়াগ্রামটা, যেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোন কোন অক্ষরেখার উপর কত ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্য শক্তিটা লাভ করছে। এইভাবে প্রত্যেকটা তুই ডে ডিউরেশনটাও কোনো লাইন ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দিতে পারিস, সেভাবেও করা যেতে পারে। ঠিক স্যার আছে। ফ্যাক্টরস এফেক্টটাও কি 10 নম্বরের কোয়েশ্চেন ওটা? ফ্যাক্টরস এফেক্টিংটাই তো আমাদের সিলেবাসে রয়েছে, যে এই যে এতগুলো ফ্যাক্টর আলোচনা করা হলো, এই প্রত্যেকটা ফ্যাক্টরই কিন্তু 10 নম্বরে লিখতে হবে। ওখানে কোনো নির্দিষ্ট ফ্যাক্টর বলে দেবে না, বলে দেবে যে ডিসকাস দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইনসুলেশন। এবার এক একটা বইয়ের এক এক রকম দেখবি, আমি পড়ালাম কিছু, কোনো একটা বইতে দেখবি আরও কিছু বেশি পয়েন্ট রয়েছে। যতগুলো পয়েন্ট পাবি কালেকশন করে নিজের কাছে রাখবি, কারণ কতটা লিখতে পারবি সেটা তো তোর টাইমের উপর নির্ভর করছে, হাতের স্পিডের উপর নির্ভর করছে। তুই যদি 10টা পয়েন্ট লিখতে পারিস তাহলে কি তোর নম্বরটা বেশি হবে যে 5টা পয়েন্ট লিখবে। তবে পয়েন্টগুলো লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের শুধু পয়েন্টগুলো তো লিখলে হবে না, তার সাথে সাথে কিছু কিছু ডিসকাশনও করতে হবে। ওকে স্যার। হুম। স্যার বলছি কি এখনো হচ্ছে বইগুলো কেনা হয়নি, তো আপনি হচ্ছে কোনো পিডিএফ পাঠিয়ে দিতে পারবেন? পিডিএফ আমি দেখছি, এগুলো তো আমাকে তাহলে ছবি তুলে পিডিএফ করতে হবে। আমি দেখছি, এটা ট্রাই করছি আজকে যদি পারি। গতকালেরটা আজকে তাহলে দিয়ে দেব, আর Okay, sir. আজকেরটা যদি আমি দেখছি, ট্রাই করছি যতটা সম্ভব আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা তোদের ওই ইমেলটা, তোদের কোনো কমন ইমেল আছে?
স্যার আমাদের তো মেল থেকে মানে আপনার সাথে আগের সেমে ওই অঙ্ক মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো তো মানে না, ওগুলো তো পাঠাতেন তো স্যার। পার্সোনালি তোরা পাঠাতিস, আমার ইমেলটা জানা আছে তোদের। হ্যাঁ না, হ্যাঁ তোদের স্যার। গ্রুপের একটা কমন ইমেল আইডি কর, সেই কমন ইমেল আইডিটার পাসওয়ার্ডটা তোদের কাছেই থাকবে, পাসওয়ার্ডটা আমাদের দিতে হবে না। হ্যাঁ, ওই কমন ইমেল আইডিটা, শুধু পাসওয়ার্ড নয় কিন্তু, শুধু ইমেল আইডিটা গ্রুপে লিখে দে। নিজেদের মধ্যে আলোচনা করে একটা ইমেল ক্রিয়েট কর, যেটা থেকে যখনই আমরা কিছু পাঠাবো, আমাদের তো ইন্ডিভিজুয়ালি 40 জন মেয়েকে পাঠানোর থেকে একটা ইমেলে পাঠানো অনেক সহজ। সেই ইমেল থেকেই তোরা ওই জিনিসটা কালেক্ট করে নিতে পারবি, সহজ হবে। একটা ক্রিয়েট করে তোদের গ্রুপে লিখে দে, আমরা সেখান থেকে নিয়ে নিচ্ছি। যেমন 5th সেমিস্টারে ওদের একটা কমন ইমেল আছে, ওরা আমাদের পাঠিয়ে দিয়েছে, আমরা কিন্তু ওদের স্টাডি মেটেরিয়ালগুলো ওইখানেই পাঠাচ্ছি। কারণ এখন বইপত্র কিনতে যাওয়া বা বইপত্র কেনাটা একটু মুশকিল, সে কারণে আমাদের তরফ থেকে যাগুলো আমরা দেব, ইমেলে দেওয়াই ভালো। আমরা আমি তো হোয়াটসঅ্যাপে পার্সোনালি দেওয়াটা পছন্দ করি না, ইমেলে দেওয়াটাই আমার ক্ষেত্রে সুবিধাজনক। হোয়াটসঅ্যাপটা শুধু ইনফরমেশন দেওয়ার জন্য যে ক্লাস হবে কি হবে না। আর কোনো প্রশ্ন? এখনো 8 মিনিট আছে। স্যার আমরা যারা বাংলায় পড়ি হুম। তাদের স্টাডি ম্যাটেরিয়ালটা বাংলায় হলে একটু বেটার হতো, হ্যাঁ তাহলে হ্যাঁ, সেক্ষেত্রে কি আমার করবো? কাছে যে বইগুলো আছে সেই বইগুলো থেকে আমি ছবি তুলে পাঠাবো, এক্ষেত্রে তো আর লিখে পাঠানো সম্ভব নয়। তবে স্টাডি মেটেরিয়ালের পরিমাণটা কিন্তু বেশি, যতটা ধর আমি 45 মিনিটে বলছি তার থেকেও বেশি পরিমাণে স্টাডি মেটেরিয়ালটাতে থাকবে। তার থেকে নিজের মতো উত্তরটাকে বানিয়ে নিতে হবে, কিন্তু যেভাবে পড়ালাম সেইটাকে ফলো করে। আর এই লেকচারটা আপলোড করা থাকবে ক্যাম্পাস টেকনোলজিতে, সেই ওখান থেকে তোরা লেকচারটা দেখেও নিতে পারিস। আচ্ছা ঠিক আছে স্যার। হুম। ঠিক আছে। আর কোনো প্রশ্ন? আমি কিন্তু একটা প্রশ্ন করে রেখেছি। আমি যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নটা হচ্ছে এই অংশটা। স্যার পড়াতে পড়াতে যে কোশ্চেনটা বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এই যে এই স্লাইডটা দেখিয়ে প্রশ্ন বলেছিলাম তো একটা, দাঁড়া দেখাচ্ছি স্লাইডটা। হ্যাঁ স্যার ওই যে মানে সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব ডিসেম্বরে মানে এই যে কম এইটা দেখা থাকা যাচ্ছে। সত্ত্বেও মানে মানে শীতকাল হ্যাঁ হয় আর ওটা হ্যাঁ, জুলাইতে গরম কাল। কি মনে হচ্ছে পারা যাবে? বুঝতে পারছি না। বুঝতে পারছি। বলছিলাম স্যার কোশ্চেনটা আরেকবার বলুন না, কোন কোশ্চেনটা? যে কোশ্চেনটা আপনি জিজ্ঞাসা করছেন এই ওটাই। যে আমরা আগের স্লাইডে যেটা দেখালাম, সেই স্লাইডটাতে দেখা যাচ্ছে যে ডিসেম্বর মাসে সূর্য আর পৃথিবীর দূরত্ব থাকে 14,70,00,000 কিলোমিটার, জুলাই মাসে থাকে 15,20,00,000 কিলোমিটার। অর্থাৎ সৌরশক্তি প্রাপ্তির পরিমাণ যদি আমরা ভাবি, তাহলে বেশি দূরে থাকলে কম পাবো সূর্যরশ্মি, কাছে থাকলে বেশি পাবো সূর্যরশ্মি। ডিসেম্বর মাসে কাছে থাকে সূর্য, তবুও আমাদের এখানে শীতকাল। জুলাই মাসে দূরে থাকে সূর্য, তবুও আমাদের এখানে গ্রীষ্মকাল। স্যার স্যার বলছি যে সূর্যরশ্মি, যে আপনি একটা পয়েন্ট বলেছিলেন যে সূর্যরশ্মি যে কোণে পড়ছে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লে সেই সূর্যরশ্মি যে এফেক্ট সেটা বেশি হচ্ছে, আর 60 ডিগ্রি বা 30 ডিগ্রিতে পড়লে সেটা সূর্যরশ্মির এফেক্টটা কম হচ্ছে। এখানে কি সেই জিনিসটা কাজ করছে? মানে দূরত্ব কম কিন্তু যেহেতু তির্যক ভাবে সূর্যরশ্মিটা আসছে, তাই হয়তো আমরা মানে ঠান্ডাটা বেশি অনুভব করছি। আচ্ছা, একজন পাওয়া গেল, ঠিক আছে, থ্যাংক ইউ। আর অন্যান্যরা কি ভাবছে দেখি।
বলছি আমরা যে গোলার্ধে থাকছি ওই কে বলছে গোলার্ধে কথা? সরাসরি আসমা সূর্যটা খাতুন বলছে না কে বলছে? আমি দুজনের কথা একসাথে শুনতে পাচ্ছি। স্যার বলছি হ্যাঁ, যে আমরা উত্তর গোলার্ধে থাকি বা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ডিসেম্বরে বেশি থাকলেও উত্তর গোলার্ধটা সূর্যের বিপরীত দিকে থাকে আর দক্ষিণ গোলার্ধটা আমাদের এখানে শীত আর দক্ষিণ গোলার্ধে আহ গ্রীষ্মকাল হয়। এটা এবং কেন এই হয়? এটা কেন গোলার্ধের হয়? এটা কেন হয়? কারণ কি পৃথিবীতে মানে তার বার্ষিক ওই গতির কারণে উত্তর গোলার্ধটা সূর্য না, মানে বার্ষিক গতির কারণে তো উত্তর গোলার্ধ কখনো কাছে কখনো দূরে, এইসব ব্যাপারটা কেন হচ্ছে তার তো একটা কারণ আছে। স্যার ওই উত্তরায়ণ দক্ষিণায়নের যে ব্যাপারটা পৃথিবী যেহেতু অক্ষে হেলে অবস্থান করে সেই কারণে কত ডিগ্রি হেলে? মানে যে তলের ওপর পাক থাকতো তার সঙ্গে 63.5 ডিগ্রি আর নিজের অক্ষের সঙ্গে সাড়ে 23.5 ডিগ্রি সাড়ে নিজের অক্ষের সাথে 23.5 ডিগ্রি আর হলে অবস্থান করেছে। আচ্ছা, আর আর নিজের অক্ষের সাথে মানে এটা আমি একজন, একটা হচ্ছে 63.5, একটা হচ্ছে 23.5, কোনটা 63.5 কোনটা হ্যাঁ। 23.5? নিজের অক্ষের সাথে 23.5 হুম। আর তলের সাথে 66.5। হ্যাঁ, হরাইজন্টাল প্লেনের সাথে 66.5, আর নিজের যে অ্যাক্সিসটা আছে হ্যাঁ। তার তুলনায় 23.5। আচ্ছা, হ্যাঁ স্যার। এটা হচ্ছে ওই দিব্যা মণ্ডলের যে ব্যাপারটা বলতে পারলো না, সেটার হচ্ছে অ্যান্সারটা। এবার রাজনন্দিনী যে কথাটা বলেছে সেই কথাটার সত্যটা কিভাবে যাচাই হবে? ও তো একটা স্যার, আমি কথা ওর কথা বললো, শুনতে তোরা পাইনি। শুনতেও পেলি। ও বলছে যে সূর্যরশ্মির পতন কোনটা সম্পর্কেই ও বলছে। অর্থাৎ আমাদের আলোচনা থেকে কি ব্যাপারটা বেরিয়ে আসছে যে আমরা কখন গরম কখন ঠান্ডা অনুভব করব? হ্যাঁ স্যার তাই তো মনে হলো। আচ্ছা, না তুই তো বলেছিস ঠিক আছে, এবার অন্যান্যরা কি বলছে আমি একটু শুনি। আচ্ছা স্যার স্যার আমি একটা বলবো। বলে ফেলো। হ্যাঁ স্যার মানে এমনি বলছি মনে হচ্ছে মানে আপনি তো এমনি বললেন বল, যে এমনি বল। আহ, গ্রীষ্মকাল হলেও অনেক সময় যদি আকাশে মেঘ থাকে তো সেক্ষেত্রে তো সূর্যরশ্মি আমরা মানে সরাসরি ভাবে পাই না। তো হতে পারে ডিসেম্বর মাসের আবহাওয়াটা আমাদের এখানে এমন যে যার ফলে আমরা সরাসরি সূর্যরশ্মিটা পাচ্ছি না। না, হতে এটা পারে ঠিক দূরত্ব হলো কম না। কিন্তু জুলাই মাসে এটা ঠিক পাচ্ছি, হলো না। এটা কি হতে পারে? অ্যাঙ্গেল অফ আচ্ছা। ইনসিডেন্সটাই মেন। সূর্য থেকে আমরা মানে সূর্য থেকে দূরত্বটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্লুটো তো আর আমাদের মতো সূর্য শক্তি লাভ করে না, কারণ প্লুটো সব থেকে দূরে আছে। আমাদের এখানে আমরা যে দূরত্বটাতে রয়েছি গড়ে 15 কিলোমিটার, 15 কোটি কিলোমিটার, সেই দূরত্বের হ্যাঁ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কতটা সূর্য শক্তি পাবো, আর আমরা ঠান্ডা হব না গরম হব। ওই 66.5 ডিগ্রি 23.5 ডিগ্রি হেলে অবস্থান প্লাস সূর্য শক্তি কতটা অ্যাঙ্গেলে পড়ছে, এই অ্যাঙ্গেলে পড়াটাও কিন্তু আমাদের ওই 66 23.5 ডিগ্রি দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। কখনো উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, কখনো দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে এগিয়ে থাকে। যে গোলার্ধ যখন সূর্যের দিকে থাকবে সেই গোলার্ধ তখন সূর্যরশ্মিটাকে পাবে লম্বভাবে। আর আমরা দ্বিতীয় যে পয়েন্টটাতে আমরা দেখেছিলাম যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা অ্যাঙ্গেল অফ সান রে, তাতে আমরা দেখেছি যে লম্ব রশ্মি কম জায়গা জুড়ে পড়ে, তাই তার এফেক্টিভিটিটা অনেক বেশি। তির্যক রশ্মি একই পরিমাণ হলেও বেশি জায়গা জুড়ে পড়ে, তাই তার এফেক্টিভনেস অনেকটা কমে যায়। যেমন একটা বড় পাত্র যদি গ্যাসের উপরে বসানো হয় সেটা গরম হতে যতটা সময় লাগবে, একটা ছোট পাত্র গ্যাসের উপরে বসানো হলে সে কিন্তু তুলনামূলক কম সময় নেবে গরম হতে। অর্থাৎ তাপটা ছড়িয়ে যাওয়ার যে প্রবণতা সেটা। ঠিক ঠিক আছে, আছে এখন স্যার। আমি একটু রোল নাম্বারগুলো ডেকে নিই। হ্যাঁ, আমি নাম ডাকবো আর তোমরা রোল নাম্বারগুলো একটু বলবে। অঙ্কিতা রায় স্যার 224। 224। অনুশ্রী স্যার 459। মানে মনে আছে তো? আসমা খাতুন
250. 250. বিউটি ঘোষ 237. 237. হুম। বিদিশা বিশ্বাস 68. 68. 68. বিদিশা সিংহ রায় ঘুমিয়ে পড়েছে। চন্দ্রানী মুখার্জি, আমি কিন্তু রোল নাম্বারটা লিখলাম না। চন্দ্রানী মুখার্জি স্যার 32 কে 32? আমি জানি 32। এবার ওটা বন্ধ কর, নাহলে ইকো হচ্ছে। বিদিশা সিংহ রায় কত? স্যার ও মেসেজ করেছে বোধহয়। দেবস্মিতা 116. স্যার 255 দিব্যা মণ্ডল স্যার 528. ঈশিতা 173. জয়শ্রী 174. শুনতে পেলাম না। 174. ঝিলি স্যার 127 মাসরুকা হ্যাঁ স্যার 333 মণিকর্ণিকা হ্যাঁ স্যার 256 মুনমুন চ্যাটার্জি স্যার আমার নাম পূবালী চট্টোপাধ্যায়। আচ্ছা বল। ওটা 278. নাজমা খাতুন স্যার 283. পিয়ালি মণ্ডল Sir, 210. রাজনন্দিনী স্যার 244 রাজশ্রী স্যার 107 রিনা স্যার 423 426 423 আচ্ছা 423 রিঙ্কি সর্বাধিকারী শুনতে পাচ্ছি না, চ্যাট বক্সে লিখে দে। ঋষিজা 40 শুধু 40, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। সাবানা স্যার 336 সাবনুর স্যার 379 সাথী Sir, 476. সায়নিকা সরি 288. বাবা কি চিৎকার করলি রে। সেজুতি স্যার 301. শিবাঙ্গী Sir, 216. শ্রেয়া Sir, 98. হ্যাঁ 90 98 ওর 98 আচ্ছা। সালিনা Sir, 115. সৃজনী ঘোষ চ্যাট বক্সে লিখে দেবে, আমার শুনতে পেলাম না। সুদীপ্তা মণ্ডল স্যার 444 স্নেহা না সরি সুহানা স্যার 155 155
155। হুম। সুমনা তালুকদার, 287, সুস্মিতা, 117, তপতি দাস, 372, আচ্ছা একটা কে যেন বললি না, তার নামটা সেটা নয় যেটা এখানে লেখা রয়েছে, কে বললো যেন? স্যার পুবালি। হ্যাঁ বলছি ওই, চ্যাটার্জি ওর নামটা এখানে আছে। হ্যাঁ এখানে ওই যখন নিয়ে ক্লাস করতে বলবি ওকে তখন ওই নামটা চেঞ্জ করা যায়, নামটা চেঞ্জ করে নিবি, আমাদের অসুবিধা হয়। হ্যাঁ ঠিক আছে, আজকে তাহলে এটুকু থাক। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব যে অ্যাটমসফিয়ারিক যে হিট বাজেট, সেই হিট বাজেটটা নিয়ে। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। হুম, Okay, থ্যাংক thank ইউ, you, sir. থ্যাংক ইউ।